নমস্কার, আমি পূর্ণেশ ভট্টাচার্যি, সুভাষগ্রাম নবতারা বিদ্যালয় সহশিক্ষক অর্থনীতি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে, আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ পড়ে এসেছি। থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। ফোর্থ সেমিস্টার, যেটা 2026-এর ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে, বিশেষত মূলত আমরা ফোকাস করেছি এই ফোর্থ সেমিস্টারে যাতে যারা পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টারে তার সেই সমস্ত ছেলে মেয়েদের যাতে সুবিধে হয়, তার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ভাবে নাম্বার বিভাজনটাকে বলবো এবং সাবজেক্টের সিলেবাসের পেরিফেরিতে কি কি আছে এবং কি কি পড়াতে হবে, কতখানি পড়বো, সেইটুকু আমরা দেখাবো। তো প্রথম বলি যে আমাদের এই ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে 5টা ইউনিট আছে। 5টা ইউনিটের মধ্যে ইউনিট ওয়ানে রয়েছে মানি, ব্যাংকিং অ্যান্ড ইনফ্লেশন। এই মানি, ব্যাংকিং, ইনফ্লেশন এই ইউনিট 1-এর এই চ্যাপ্টারে একটা 4 নম্বরের কোশ্চেন এবং একটা 6 নম্বরের প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিট 1টাকে আবার 4টে পার্টে ভাগ করা আছে। আমরা একে একে ক্রমান্বয়ে সেগুলো দেখতে থাকবো। তো ইউনিট 1-এর প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে মানি, ব্যাংকিং অ্যান্ড ইনফ্লেশন। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা হচ্ছে এ, কনসেপ্ট অ্যান্ড ফাংশন অফ মানি। এন্ড প্রশ্ন হচ্ছে যে কনসেপ্ট অফ মানি কতখানি দেখ। কনসেপ্ট অফ মানির জায়গা থেকে প্রিমিটিভ এরাতে, পুরনো কালে আমরা দেখেছিলাম যে আমাদের যা কিছু উৎপাদন হতো সেটাই সম্পূর্ণভাবে ভোগ হতো। ফলে যে যা উৎপাদন করতো সে সেটাই ভোগ করত। ফলে কোনো উদ্বৃত্ত থাকতো না। উদ্বৃত্ত না থাকবার ফলে সেখানে সেইভাবে বাজার ব্যবস্থাটাও সেইভাবে তৈরি হয়নি। পরবর্তীকালে সাকসেসিভ টাইম পিরিয়ড গুলোতে আমরা দেখতে পেলাম যে মানুষের আশা আকাঙ্ক্ষা বাড়ছে, ভোগের বৈচিত্র্য বাড়ছে, ভোগের বৈচিত্র্য বাড়বার ফলে মানুষের চাহিদা বাড়ছে। ফলে যে উৎপাদক চাল তৈরি করত, আগে ততটুকুই চাল তৈরি করত যতটুকু তার ভোগের জন্য প্রয়োজন। কিন্তু পরবর্তীকালে যখন আশা আকাঙ্ক্ষার পরিধি বা ব্যাপ্তি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে ওই উৎপাদক তার ভোগের তুলনায় বেশ কিছু বেশি উৎপাদন করলো। ফলে তৈরি হলো উদ্বৃত্ত। প্রশ্ন হলো এই উদ্বৃত্তটা নিয়ে সে কি করবে। ঘটনা হচ্ছে যে চাল তৈরি করছে, চাল উৎপাদক, সে চাল তৈরি করছে, উদ্বৃত্ত তৈরি করলো ভোগ বাদ দিয়ে, নিজের ভোগ বাদ দিয়ে উদ্বৃত্ত তৈরি করলো। আবার যে ডাল তৈরি করছে সে ডাল তৈরি করলো, নিজের ভোগ বাদ দিয়ে ডালের উদ্বৃত্ত তৈরি করলো। এবার চালের উৎপাদক, ডালের তার প্রয়োজন, সে ডালের উৎপাদকের কাছে সেই উদ্বৃত্তটা নিল এবং ডালের উৎপাদক চালের উদ্বৃত্ত থেকে তার নিজের প্রয়োজনটাকে মেটালো। ফলে দুজনের মধ্যে বিনিময় সৃষ্টি হলো। এখন এই বিনিময়ের ফলে যে প্রবলেমগুলো তৈরি হলো, সেই প্রবলেমগুলোর মধ্যে প্রথম জায়গাটা হচ্ছে যে একজন চালের উৎপাদককে তার প্রয়োজন ডাল, তাই চালের উৎপাদককে খুঁজে বেড়াতে হবে একজন ডাল উৎপাদককে যার কাছে উদ্বৃত্ত রয়েছে। আবার ডালের উৎপাদককেও যদি তার চালের প্রয়োজন হয়, তাকে খুঁজে বেড়াতে হবে চালের উৎপাদককে। ফলে দুজনের প্রয়োজনটা যাতে একই বিন্দুতে এসে মেলে, এই জায়গাটাকে আমরা বলেছিলাম হচ্ছে দ্বৈত সমাপতন। বিনিময় ব্যবস্থার এই সমস্যার জায়গাটা হচ্ছে, তার মানে ডাল উৎপাদককে খুঁজতে হচ্ছে, আর ডাল উৎপাদক তাকে চাল উৎপাদককে খুঁজতে হচ্ছে। ফলে তৈরি হলো প্রবলেম অফ ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট, বা
দ্বৈত সমাপতনের সমস্যা। যদি বিনিময়টা এরকম হতো, বিনিময় চলছে, বিনিময়টা যদি এরকম হতো যে দুটো গরুর বিনিময় 50 কেজি চাল পাওয়া যাবে, তাহলে 1 কেজি চালের জন্য 2/50 মানে 1/25, মানে গরুটাকে কেটে দিতে হবে, যেটা সম্ভব নয়। তার মানে তৈরি হলো বিভাজ্যতার সমস্যা, যেটাকে আমরা বলছি ল্যাক অফ ডিভিজিবিলিটি। নেক্সট দেখা যাচ্ছে যে কেউ চাল তৈরি করছে, কেউ ডাল তৈরি করছে, কেউ গম তৈরি করছে, প্রত্যেকের বিনিময় হার কিন্তু আলাদা আলাদা। 2 কেজি চালে 5 কেজি গম, 6 কেজি চালে 10 কেজি ডাল। ফলে একটা কমন মেজার, সাধারণ পরিমাপের একটা সমস্যা তৈরি হয়, যেটাকে আমরা বলছি ল্যাক অফ কমন মেজার অফ ভ্যালুস। নেক্সট হচ্ছে প্রবলেম অফ সেভিংস। এখন উৎপাদন তো বিভিন্ন রকমের হয়। কৃষিজ দ্রব্য, যদি ধরে নিই একটা এক্সাম্পল হিসেবে টমেটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিনিময় করব, এখন বিনিময় করতে গিয়ে যেহেতু টমেটো পেরিশেবল গুডস, পচনশীল দ্রব্য, তাই আমরা সেটাকে স্টোর করে রাখতে পারছি না, পরে আমার প্রয়োজন মতো অন্য জিনিসের জন্য আমি সেটাকে বিনিময় করব। ফলে সেই জায়গাটা তৈরি হলো সঞ্চয়ের সমস্যা, যেটাকে আমরা বলছি প্রবলেম অফ সেভিংস। নেক্সট, পরে মূল্য পরিশোধ করব। আজ নিয়েছি অন্যের কাছ থেকে, 1 বছর বাদে তাকে ফেরত দেব। কি হারে দেব, কি ভাবে দেব, এই যে সমস্যাটা, এটাকে আমরা বলছি হচ্ছে প্রবলেম অফ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস, বা পরে মূল্য পরিশোধের সমস্যা। নেক্সট, এর সঙ্গে যেটা তৈরি হলো যে দেশের উন্নয়ন মাপতে গেলে জাতীয় আয় মাপতে হবে, জিডিপি কতখানি দেখতে হবে। জিডিপি মাপবো কার ভিত্তিতে, কোন পরিমাপের ভিত্তিতে আমরা জিডিপি মাপবো? যেহেতু প্রত্যেকেই উৎপাদন করছে এবং প্রত্যেকের উদ্বৃত্ত একে অন্যের সঙ্গে বিনিময় করছে, ফলে যে জায়গাটা তৈরি হলো যে জিডিপি পরিমাপ কার ভিত্তিতে হবে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হলো। এরপর আমরা দেখব যে এরপর আমরা এই মানিতে দেখব ক্লাসিফিকেশন অফ মানি, বা অর্থের শ্রেণীবিন্যাস। অর্থের শ্রেণীবিন্যাসে আমরা দেখছি যে অর্থের শ্রেণীবিন্যাসকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কারেন্সি সার্কুলেশন। অন দ্য বেসিস অফ কারেন্সি সার্কুলেশন মানে অর্থের প্রচলনের ভিত্তিতে। অন দ্য বেসিস অফ মানি মেটেরিয়াল, অর্থের দ্রব্য বস্তুর ভিত্তিতে। অন দ্য বেসিস অফ রেকগনিশন, নিদর্শনের ভিত্তিতে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ জেনারেল অ্যাকসেপ্টেবিলিটি, বা গ্রহণযোগ্যতার ভিত্তিতে। এখন এই অন দ্য বেসিস অফ কারেন্সি সার্কুলেশন, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে মানি অফ অ্যাকাউন্ট, যেটাকে বলি হিসেবের খাত, আর একটাকে বলি হচ্ছে রিয়েল মানি বা কমন মানি, বা মানি প্রপার বা অ্যাকচুয়াল মানি বা প্রকৃত অর্থ। এখন মানি অফ অ্যাকাউন্টস বা হিসেবের খাত প্রত্যেকটা দেশের ক্ষেত্রে আলাদা অর্থ, কোথাও ডলারে, কোথাও রুপিজে, কোথাও টাকায়, কোথাও ইয়েন। এইটাকে আমরা বলছি হচ্ছে মানি অফ অ্যাকাউন্টস। প্রত্যেকটা দেশ তার নিজের অর্থ সেই জায়গায় তার হিসেবের খাতটাকে ঠিক রাখে। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল মানি অর কমন মানি অর মানি প্রপার, বা যেটাকে আমরা প্রকৃত অর্থ বলছি। সেই প্রকৃত অর্থ জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েন অ্যান্ড নটস পেপার কারেন্সি। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফুল বডিড মানি অর কমোডিটি মানি, বা দ্রব্য অর্থ। আর একটা হচ্ছে ফুল বডিড মানি বা কমোডিটি মানি, যেটাকে আমরা বলছি দ্রব্য অর্থ। আর একটাকে বলছি রিপ্রেজেন্টেটিভ মানি, বা প্রতিনিধিত্বমূলক অর্থ। কমোডিটি মানির জায়গাটা ছিল হচ্ছে ঠিক ওই ব্যাপারটা,
কড়ির বিনিময়ে দ্রব্য পাওয়া, তার মানে কড়ি, এগুলো হচ্ছে কমোডিটি মানি। আর রিপ্রেজেন্টেটিভ মানি, এই রিপ্রেজেন্টেটিভ মানি হচ্ছে চেক বা ট্রেজার বিল, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। অন দ্য বেসিস অফ মানি মেটেরিয়াল সেকেন্ড পার্টে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কমোডিটি মানি আর একটা হচ্ছে পেপার মানি। কমোডিটি মানি আগেই বলে এসেছি কাকে বলছি, আর পেপার মানির কারেন্সি কনটেক্সটে, পেপার মানির পরিপ্রেক্ষিতে আমরা বলছি হচ্ছে পেপার মানি হচ্ছে কারেন্সি, কয়েন্স এন্ড নোটস জেনারেলি। এই পেপার মানিকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে কনভার্টেবল পেপার মানি আর একটাকে বলছি আমরা ইনকনভার্টেবল পেপার মানি। কনভার্টেবল পেপার মানি কাকে বলছি, মানে যে অর্থটা কনভার্টেবল বা পরিবর্তনযোগ্য, আর একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য অর্থ বলতে বোঝায় যে অর্থ দিয়ে আমরা সমমূল্যে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের কাছে আমরা সোনা বা মূল্যবান ধাতু আমরা তার পরিবর্তে দিতে বাধ্য করতে পারি, তাকে আমরা বলছি হচ্ছে কনভার্টেবল পেপার মানি। যদিও এই কনভার্টেবল পেপার মানি মডার্ন এরাতে অবসলেট, এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু ইনকনভার্টেবল পেপার মানি হচ্ছে যে অর্থের ভিত্তিতে আমরা রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সমমূল্যের সোনা বা রূপা বা মূল্যবান ধাতু এগুলো দাবি করতে পারি না বা তারা দিতে বাধ্য থাকে না, এটাকে আমরা বলছি হচ্ছে ইনকনভার্টেবল মানি। এখন এই প্রসঙ্গে দাঁড়িয়ে উঠে আসে ফিয়েট অর্থ। ফিয়েট অর্থ কাকে বলছি, আমরা আগেই বলেছি যে এই পেপার মানি হচ্ছে কয়েন আর নোটস। তা ফিয়েট অর্থ যেটা সরকার দ্বারা স্বীকৃত এবং সর্বগ্রহণযোগ্যতা রয়েছে জনসাধারণের কাছে, সেইটাকে আমরা বলছি হচ্ছে ফিয়েট অর্থ। নেক্সট বেসিসে চলে যাই, সেটা হচ্ছে নিদর্শনের ভিত্তিতে। নিদর্শনের ভিত্তিতে জায়গাটায় আমরা দুটো ভাগে ভাগ করেছি অন দ্য বেসিস অফ রেকগনিশন। তার দুটো পার্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানি বা প্রামাণিক অর্থ, একটাকে বলছি টোকেন মানি বা টোকেন অর্থ। স্ট্যান্ডার্ড মানি বা প্রামাণিক অর্থ কাকে বলবো? প্রামাণিক অর্থ হচ্ছে যখন কোনো অর্থের অন্তর্নিহিত মূল্য তার মুখ্য মূল্যের সঙ্গে সমান হচ্ছে অথবা বেশি হচ্ছে, তখন তাকে আমরা বলছি হচ্ছে প্রামাণিক অর্থ বা স্ট্যান্ডার্ড মানি। যেমন আগেকার কালে যে মোহর ছিল বা স্বর্ণ মুদ্রা ছিল, এটা স্ট্যান্ডার্ড মানি। উল্টো দিকে টোকেন মানি কাকে বলছে? টোকেন মানি হচ্ছে কাগজি নোট। যেমন টোকেন মানির ক্ষেত্রে অন্তর্নিহিত মূল্য মুখ্য মূল্যের তুলনায় কম। অন্তর্নিহিত মূল্য মানে যে কাগজটা 500 টাকার নোট, সেই কাগজটার মূল্য কিছুই না, কিন্তু 500 টাকা দিয়ে আমি যে মূল্যের দ্রব্য কিনতে পারি সেটা অনেকটাই। ফলে মুখ্য মূল্য হচ্ছে 500 টাকা, যেটা সরকার রিজার্ভ ব্যাংকের ছাপ রয়েছে বা সরকারি ছাপ রয়েছে, সেটার মূল্যটা কাগজটা, শুধুমাত্র কাগজটার মূল্যের তুলনায় অনেক বেশি। এইরকম অর্থকে আমরা বলছি হচ্ছে টোকেন অর্থ। এবার অন দ্য বেসিস অফ জেনারেল অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমরা ভাগ করেছি দুটো দিক। একটা হচ্ছে বিহিত অর্থ বা আইন সিদ্ধ অর্থ, আর একটাকে বলছি অপশনাল মানি বা ঐচ্ছিক অর্থ। বিহিত অর্থ কাকে বল? বিহিত অর্থ হচ্ছে যে বিহিত অর্থকে আমরা অবশ্য দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লিমিটেড লিগ্যাল টেন্ডার আর একটা হচ্ছে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার। লিমিটেড লিগ্যাল টেন্ডার সেটা হচ্ছে কয়েন্স মূলত, আর আনলিমিটেড লিগ্যাল টেন্ডার হচ্ছে কাগজি নোট। মজাটা হচ্ছে যে লিগ্যাল টেন্ডার হচ্ছে যেটা সরকার দ্বারা স্বীকৃত, সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে। কয়েন্স, আমাকে যদি কাউকে 5 লাখ টাকা দিতে হয়, আমি সেই 5 লাখ টাকা, কয়েন্সও সর্বজন গ্রাহ্য, সরকার দ্বারা
স্বীকৃত বিনিময়ের ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই 5 লাখ টাকা যদি আমি 1 টাকার কয়েন বস্তা করে নিয়ে যাই, যাকে দেবো সে নেবে না। তাই একটা নির্দিষ্ট পরিমাণ নিতে হবে। তাই এটাকে বলছি লিমিটেড কোড, সীমাবদ্ধ আইন স্বীকৃত অর্থ। আরেকটা হচ্ছে আনলিমিটেড, সেটা হচ্ছে পেপার নোটস, যেটা আমরা যত ইচ্ছে দেব, বিনিময়ের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই গেল হচ্ছে ক্লাসিফিকেশন অফ মানি। এই ক্লাসিফিকেশন অফ মানিতে আমরা জেনারেল অ্যাকসেপ্টেবিলিটির আরেকটা দিক হচ্ছে আমরা পেয়েছি লিগাল টেন্ডারকে বললাম। এবার দেখব অপশনাল মানি বা ঐচ্ছিক অর্থ। ঐচ্ছিক অর্থের একটা এক্সাম্পল হচ্ছে চেক। চেক মানে হচ্ছে যে আমি কাউকে বিনিময়ের ক্ষেত্রে চেক দিতে পারি, সে ইচ্ছে করলে নিতেও পারে, নাও নিতে পারে। ফলে এইটা চেকটাকে আমরা বলছি বা ট্রেজারি বিল, এটাকে আমরা বলছি হচ্ছে অপশনাল মানি বা ঐচ্ছিক অর্থ। তাহলে মানির জায়গাটা আমরা অনেকখানি দেখে ফেলেছি। যে প্রথমে বলেছি অর্থের উদ্ভব কিভাবে হচ্ছে, সেকেন্ড ফেজে দেখিয়েছি হচ্ছে অর্থের শ্রেণী বিভাগকে দেখিয়েছি। এরপর হচ্ছে মানির বিবর্তন, অর্থের বিবর্তনটা কি কি। অর্থের বিবর্তনে প্রিমিটিভ পেজ এরাতে আমরা দেখেছি হচ্ছে অ্যানিমাল মানি, যে পশুর বিনিময়, দ্রব্যের আদান প্রদান। পরবর্তী ক্ষেত্রে দেখলাম কড়ির বিনিময়, দ্রব্যের আদান প্রদান, যেটাকে আমরা বলছি কমোডিটি মানি বা দ্রব্য অর্থ। নেক্সট হচ্ছে মেটালিক মানি বা ধাতব অর্থ, পরবর্তী ক্ষেত্রে সেখানে দেখলাম সোনা, রূপো এর বিনিময়। আর সঙ্গে এখন কয়েন বা নোটস কেও আমরা ধাতব অর্থ হিসেবে বলতে পারি। তার পরবর্তীকালে এলো ধীরে ধীরে ধাতব অর্থটার সংখ্যা কমছে, কাগজি অর্থের সংখ্যা বাড়ছে। তো কাগজি অর্থ যেটাকে আমরা এই মুহূর্তে ব্যবহার করছি সেটা হচ্ছে কাগজি অর্থ, এবং যেটা প্রেজেন্ট এরাতে বহুল ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট মানি বা ঋণ, যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এই জায়গা দিয়ে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এই জায়গা দিয়ে আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এই জায়গা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন জিনিসপত্রের আদান প্রদান করছি। এই জায়গা থেকে কিছু কনসেপশন, ছোট ছোট কনসেপশন আমাদের সিলেবাসের মধ্যে ঢোকানো আছে। একটাকে বলছি হচ্ছে নিয়ার মানি, প্রায় অর্থ কাকে বলছি। একটা হচ্ছে হাই পাওয়ার্ড মানি। এই হাই পাওয়ার্ড মানিকে নিয়ে আমরা আলোচনা করব কমার্শিয়াল ব্যাংক চ্যাপ্টারে গিয়ে। তবুও হাই পাওয়ার্ড মানি বলতে কাকে বলি, বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ। উচ্চ ক্ষমতা সম্পন্ন হচ্ছে যে জনগণের হাতে যে নগদ অর্থটা রয়েছে, কয়েন্স এবং নোটস প্লাস রিজার্ভ। এই রিজার্ভটাকে আমরা এইভাবে বলি, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাছে যে ক্যাশ রিজার্ভ রয়েছে এবং কমার্শিয়াল ব্যাংকের ঘরে যে ডিমান্ড ডিপোজিট করেছে তার যে অংশটা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রয়েছে, এই তিনটের যোগফলকে আমরা বলছি হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ। কালো টাকা বা ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি হচ্ছে যেটা সরকারি খাতায় যে আয় বা যে অর্থ নথিভুক্ত হচ্ছে না, এই ধরনের অর্থটাকে আমরা বলছি হচ্ছে কালো টাকা। তাহলে নিয়ার মানি কাকে বলি? প্রায় অর্থ। প্রায় অর্থ হচ্ছে যে আমরা যে ধাতব মুদ্রা বা নোটস ব্যবহার করি তার তারল্য অনেক বেশি, অর্থাৎ যে মুহূর্তে কোনো দ্রব্য কিনতে যাব বা দ্রব্যের বিনিময়ের জন্য ব্যবহার করব, সেই মুহূর্তে আমি সেটাকে বিনিময় করতে পারছি ধাতব অর্থ বা কাগজি নোট দিয়ে। কিন্তু কিন্তু যদি ট্রেজারি বিল হয়, যদি চেক হয়, তাহলে সেইগুলোর মধ্যে দিয়েও কিন্তু বিনিময় হতে পারে, কিন্তু সেই মুহূর্তে সেটাকে কিন্তু অর্থে রূপান্তরিত করতে পারছি না, তার জন্য কিছুটা সময় লাগছে। তাই সেটাও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে, তাই সেটাকে আমরা বলছি হচ্ছে প্রায় অর্থ। এরপরে আমরা দেখব হচ্ছে ফাংশনস অফ মানি। এই ফাংশনস অফ মানিকে আমরা
জেনারেলি তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাইমারি ফাংশনস, একটা হচ্ছে সেকেন্ডারি ফাংশনস। প্রাইমারি ফাংশনস মানে মুখ্য কাজ, সেকেন্ডারি ফাংশনস গৌণ কাজ, এবং কন্টিজেন্ট ফাংশনস মানে অন্যান্য কাজ। এখন এখন ফাংশনস অফ মানির এই প্রাইমারি ফাংশনস বা প্রাথমিক কাজকে বা মুখ্য কাজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটা আমরা দেখছিলাম যে দ্রব্য বিনিময়ের জন্য অর্থের দরকার, অর্থ ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে আমরা বলছি হচ্ছে অর্থের কাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। দুই হচ্ছে মেজার অফ ভ্যালুস। মেজার অফ ভ্যালুস বা ইউনিট অফ অ্যাকাউন্ট, যে আমরা 1 কেজি চাল যদি 10 টাকা হয়, তাহলে 5 কেজি চালের দাম 50 টাকা। এটাকে মাপছি অর্থের ভিত্তিতে, এটাকে আমরা বলছি হচ্ছে মেজার অফ ভ্যালুস বা মূল্যের মাপকাঠি। নেক্সট, সেকেন্ডারি ফাংশনস বা গৌণ কাজ। গৌণ কাজের জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস বা পরে মূল্য পরিশোধের মাপকাঠি। পরে মূল্য পরিশোধের মাপকাঠি বলতে বোঝায় যে অর্থ আমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছি 1000 টাকা, 1 বছর বাদে তাকে পরিশোধ করব 10% হারে সুদ, তার মানে 1100 টাকা। এই পরে ফেরত দেবো যে পরিশোধ করব, সেটা অর্থের ভিত্তিতেই, তাই এটাকে বলছি পরে মূল্য পরিশোধের মাপকাঠি। নেক্সট, স্টোর অফ ভ্যালুস বা মূল্যের সঞ্চয়। মূল্যের সঞ্চয় হচ্ছে যে এর আগে আমরা দেখে এসেছিলাম যে কোনো উৎপাদক যখন টমেটো তৈরি করছিল, সেই টমেটো যখন টমেটোর বিনিময়ে অন্য দ্রব্য সে কিনতে যাচ্ছিল, টমেটোকে সে বেশি দিন কিন্তু ধরে রাখতে পারেনি, সঞ্চয় করতে পারেনি, কেননা সেটা পেরিশেবল গুডস, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে, আমাদের এই স্টোর অফ ভ্যালুস এর ক্ষেত্রে অর্থ কিন্তু আমরা সঞ্চয় করে রাখতে পারি, তাই অর্থ স্টোর অফ ভ্যালুস বা মূল্যের সঞ্চয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ ভ্যালুস। ট্রান্সফার অফ ভ্যালুস বা মূল্যের স্থানান্তরিতকরণ। মূল্যের স্থানান্তরিতকরণ মনে বলতে বোঝায় যে আমি মনে করলাম যে আমি বেঙ্গালোরে একটা ফ্ল্যাট কিনবো, সুতরাং বেঙ্গালোরে ওই ফ্ল্যাটের যা মূল্য অর্থের ভিত্তিতে সেটাকে প্রদান করলাম, তার মানে মূল্যের স্থানান্তরিতকরণ ঘটলো, এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফার অফ ভ্যালুস। নেক্সট, কন্টিজেন্ট ফাংশনস বা অন্যান্য কাজ। অন্যান্য কাজের মধ্যে পড়ছে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামে আমরা আমাদের থার্ড সেমিস্টারে আমরা পড়েছিলাম, ন্যাশনাল ইনকামে আমরা মেজার করেছিলাম ভ্যালুয়েটেড মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। ইনকাম মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওয়েজেস অ্যান্ড স্যালারিজ অফ দ্য লেবার্স, রেন্ট, খাজনা, আমরা দেখেছিলাম ইন্টারেস্ট। এগুলো ছিল হচ্ছে ইনকাম মেথডের মধ্যে অন্তর্ভুক্ত, আয় পদ্ধতিতে যখন জাতীয় আয় পরিমাপ করেছিলাম। এখন ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, তার মানে শ্রমিককে যে মজুরি দিচ্ছি, সেই মজুরিটা দিচ্ছি অর্থের ভিত্তিতে, খাজনাটা দিচ্ছি অর্থের ভিত্তিতে, এন্টারপ্রেনার যে প্রফিট পাচ্ছে, উৎপাদক যে মুনাফা পাচ্ছে, সেই মুনাফা দিচ্ছি অর্থের ভিত্তিতে। তাই ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম এটাও অর্থের কাজ। নেক্সট যাবো ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশন। এই ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে কার? কনজিউমার স্যাটিসফ্যাকশনস, কনজিউমার ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশনস। কনজিউমার ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশন আমরা ফার্স্ট সেমিস্টারে যখন ডিমান্ড করেছিলাম, সেখানে দেখেছিলাম কনজিউমার হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন অবটেইন করতে পারে, যেখানে দেখেছিলাম প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি বা দাম প্রান্তিক উপযোগের সঙ্গে, দ্রব্যের প্রান্তিক উপযোগের সঙ্গে সমান। তার মানে প্রান্তিক উপযোগ গেট মাপছি হচ্ছে দামের ভিত্তিতে,
তাই আমরা বলছি ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশনও কিন্তু অর্থের মধ্য দিয়ে নির্দিষ্ট হচ্ছে। নেক্সট হচ্ছে বেসিস অফ ক্রেডিট। কাউকে ধার দিয়েছি, পরিশোধ করব অর্থের ভিত্তিতে, তাই এটা হচ্ছে ঋণের ভিত্তি হিসেবে কাজ করছে অর্থ। নেক্সট, প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। আমরা জানি মূলধন দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ। প্রশ্ন হচ্ছে যে মূলধন শুধুমাত্র যখন ব্যবহৃত হচ্ছে, তখন যখন অর্থ তার সঙ্গে যুক্ত হচ্ছে, তখন সেই মূলধনকে আমরা লেস প্রোডাক্টিভ থেকে মোর প্রোডাক্টিভ করতে পারছি, মানে কম উৎপাদনশীল থেকে অধিক বেশি উৎপাদনশীল জায়গায় ব্যবহার করতে পারছি। তাই অর্থ মূলধনের উৎপাদনশীলতা কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং অর্থের কাজ হচ্ছে প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বা মূলধনের উৎপাদনশীলতা। নেক্সট আমরা যাব যে অর্থের যোগান। এখন এই অর্থের যোগানকে আমরা দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে সংকীর্ণ অর্থ, আর একটা হচ্ছে প্রশস্ত অর্থ, ন্যারো মানি, ব্রড মানি। ন্যারো মানির জায়গায় আমরা ন্যারো মানি এবং ব্রড মানিকে আমরা চারটে ভাগে ভাগ করে দিচ্ছি একসঙ্গে। M1, M2, M3, M4। M1 কাকে বলছি? M1 হচ্ছে যে জনসাধারণের হাতে যে নগদ অর্থ রয়েছে, সে ধাতব এবং কাগজি যাই হোক না কেন, জনসাধারণের হাতে যে অর্থ ধরা রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে সেটা একটা অংশ, যে রুপিস নোটস অ্যান্ড কয়েন্স হেল্ড বাই দ্য পাবলিক। দুই, এর সঙ্গে যুক্ত হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকের ঘরে যে ডিমান্ড ডিপোজিটটা জমা রয়েছে, চাহিদা আমানত, যেটা আমাদের হিসেবের খাতে প্রত্যেকটা জনসাধারণ তার যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, হিসেবের খাত খুলে দিয়েছে ব্যাংক, সেখানে যে টাকাটা আমরা সঞ্চয় হিসেবে জমা রেখেছি সেই ডিমান্ড ডিপোজিট। আর তার সঙ্গে ঢুকছে হচ্ছে আদার ডিপোজিট উইথ আরবিআই। আদার ডিপোজিটের প্রশ্ন মানে অন্যান্য আমানত। আরবিআই এর অন্যান্য আমানতের মধ্যে যেমন দেখা যাচ্ছে ফরেন গভর্নমেন্টের যে অর্থটা আরবিআই এর ঘরে রয়েছে, আমার দেশে রয়েছে হচ্ছে যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের যে অর্থটা আমাদের আরবিআই এর ঘরে রয়েছে, সেটাকে আমরা বলছি আদার ডিপোজিট উইথ দ্য আরবিআই। তার মানে M1টাকে আমরা তিনটে ভাগে ভাঙছি। একটা হচ্ছে সিপি, যেটা নগদ অর্থ জনসাধারণের হাতে আছে। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের হাতে যে ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত আছে। আর একটা হচ্ছে আরবিআই এর হাতে যে অন্যান্য আমানত আছে। নেক্সট, M2 কে আমরা দুটো পার্টে ভেঙেছি। একটা হচ্ছে M1, যেটা আমরা আগেই দেখেছিলাম, এই তিনটে যোগফল, সেটাকে আমরা বলেছিলাম M1। এই M1 এর সঙ্গে শুধুমাত্র যুক্ত হচ্ছে ডাকঘরে যে সঞ্চয় আমানত রয়েছে, সেই ডাকঘরের সঞ্চয় আমানতকে যদি M1 এর সঙ্গে যুক্ত করি, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা M2। নেক্সট যাব হচ্ছে M3। M3-তে M1 তো রয়েছেই, M1 আছে, এই তিনটে যোগফল এটা তো রয়েছে। এর সঙ্গে ঢুকছে হচ্ছে টাইম ডিপোজিট ইন দ্য কমার্শিয়াল ব্যাংক, মানে বাণিজ্যিক ব্যাংকের হাতে যে মেয়াদি আমানত রয়েছে, সেইটাকে আমরা এর সঙ্গে যুক্ত করে পাচ্ছি হচ্ছে আমরা M3। আর M4 এর মধ্যে আমরা সবগুলোকে নিচ্ছি। তার মানে সবগুলো বলতে M1 আছে, ডাকঘরের সঞ্চয় আমানত আছে, এবং তার সঙ্গে রয়েছে মেয়াদি আমানত বা কমার্শিয়াল ব্যাংকের ঘরে যে মেয়াদি আমানত রয়েছে, নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে M4। মূলত এই কনসেপশন অফ মানি এবং ফাংশনস অফ মানি, এই পুরোটাকে নিয়ে এইটুকু হচ্ছে পেরিফেরি। এইটুকু পেরিফেরির মধ্যে ইউনিট 1 এর সাব ইউনিট A,
এইটুকু হচ্ছে পেরিফেরি।